আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে চাই দেশ বাঁচাতে যে যুগান্তকারী সিদ্ধান্ত নিল সেনাবাহিনী। এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলতে চাই। আপনারা একটু ডিপলি যারা খেয়াল করেন তারা খেয়াল করলেই বুঝতে পারবেন যে গত 15 মাসের যে ব্যর্থ বাংলাদেশ, সেই বাংলাদেশ এই নভেম্বরের প্রথম সপ্তাহ থেকেই নড়াচড়া শুরু হয়ে গেছে। আপনারা খেয়াল করেছেন যে সেনাবাহিনী সিভিল দায়িত্ব পালন করছে গত প্রায় 14 মাস যাবত, কিন্তু এরই মধ্যে সিদ্ধান্ত হয়েছে যে সেনাবাহিনী 50% উঠে যাচ্ছে। অলরেডি উঠে গেছে, ব্যারাকে ফিরে গেছে, 50%-এর বেশি গেছে। এটি কি নিশ্চয়ই আপনাদের কাছে একটু পরিবর্তনের আলামত মনে হয়? এবং কোন সময়? যে সময় আওয়ামী লীগ আরো কর্মসূচিতে মাঠে নামছে, ঠিক সেই সময় সেনাবাহিনী উঠে গেছে। আবার এরই মধ্যে গতকাল সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে শীর্ষ জেনারেলদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং এই বৈঠকে খুব গুরুত্বপূর্ণ দুটি সিদ্ধান্ত হয়েছে যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বা যে নির্বাচনটি আসতে যাচ্ছে, সেই নির্বাচনে শীর্ষ জেনারেলদের মতামত যে সব দলের অংশগ্রহণে যদি একটি অবাধ, নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন না হয়, তাহলে সেনাবাহিনী সেই নির্বাচনে সহযোগিতা করবে না। এখানে সব দলের অংশগ্রহণ বলতে সবচেয়ে বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি। নির্বাচন কমিশনে 52টি রাজনৈতিক দল নিবন্ধিত। এই সবাই যাতে অবাধ, নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন অংশগ্রহণ করতে পারে, সাধারণ মানুষ যাতে ভোট দিতে পারে, এই লক্ষ্যে শীর্ষ জেনারেলরা সিদ্ধান্ত নিয়েছেন যে সব দলের অংশগ্রহণে নির্বাচন হতে হবে। সেনাবাহিনীর আকস্মিক এই দৃঢ় অবস্থান বাংলাদেশের রাজনীতিতে নিঃসন্দেহে একটি ভিন্ন মাত্রা দেবে, নতুন মাত্রা দেবে, তাতে কোনো সন্দেহ নেই। সূত্রের বরাত দিয়ে জানা যায় যে আলোচ্য যে ভার্চুয়াল বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে, এই বৈঠকটির মূল আলোচ্য বিষয় ছিল যে আগামী জাতীয় সংসদ নির্বাচন। বৈঠক সূত্রে জানা যায় যে কোয়ার্টার মাস্টার জেনারেল কিউএমজি লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমান বলেন, একটা পর্যায়ে বৈঠকের একটি অগ্রহণযোগ্য নির্বাচনের অংশ হয়ে সশস্ত্র বাহিনী তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে পারে না। তিনি আরো উল্লেখ করেন, একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন ছাড়া আন্তর্জাতিক চাপ বাড়তে পারে এবং দেশের সংকট আরো ঘনীভূত হতে পারে। অর্থাৎ লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমানের এই বক্তব্যের সূত্র ধরেই বুঝতেই পারছেন যে সেনাবাহিনীর উপরে ইতিমধ্যেই আন্তর্জাতিক চাপ আছে, আন্তর্জাতিক চাপ আসা শুরু হয়ে গেছে, যার দরুন সেনাবাহিনী চিন্তা করছে যে দেশে একটি অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে হবে। এই বৈঠকে সেটি প্রকাশিত হয়েছে এবং বৈঠকে আরেকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয় যে অপারেশন ক্লিন হার্ট 2, অপারেশন ক্লিন হার্ট এর আগে হয়েছিল, সেই স্টাইলেরই অপারেশন ক্লিন হার্ট বৈঠকে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করা হয় এবং একই সাথে এটিও অনুভব করেন জেনারেলরা যে এর দায় সেনাবাহিনী এড়াতে পারে না, কারণ সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে গত 14 মাস যাবৎ মাঠে আছে। কিন্তু কাজের কাজ কি হয়েছে? এই যে আত্ম উপলব্ধি, এটি কিন্তু চমৎকার। আজকে যদি সেনাবাহিনী সত্যি আত্মোপলব্ধি করে এবং আমাদের সূত্রের খবর যদি সঠিক হয়, বাংলাদেশের জন্য খুব শীঘ্রই ইতিবাচক পরিস্থিতি আসছে। প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস.এম. কামরুল হাসান দেশে ক্রমবর্ধমান সন্ত্রাস, চাঁদাবাজি, জঙ্গিবাদ এবং 5 অগাস্টের পর লুট হওয়া অস্ত্র উদ্ধারের জন্য অপারেশন ক্লিন হার্ট আদলে একটি সাঁড়াশি অভিযানের প্রস্তাব দেন এবং প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। অভিযানের বিষয়ে বৈঠকে একটি সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। এতে বলা হয় যে নির্দিষ্ট অভিযোগ বা ওয়ারেন্ট ছাড়া কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীকে আটক করা হবে না। তবে এর পাশাপাশি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয়,
সন্ত্রাসী, চাঁদাবাজ, বিশৃঙ্খলা সৃষ্টিকারী এবং রাষ্ট্রের নিরাপত্তা বিনষ্টকারী ব্যক্তি, সে যে দলেরই হোক না কেন, তাদের নির্মূলে কঠোরতম পদক্ষেপ নেওয়া হবে। অর্থাৎ এই মুহূর্তে যে জামাত তাণ্ডব চালাচ্ছে, বিএনপি তাণ্ডব চালাচ্ছে, এনসিপির পরিচয়ে তাণ্ডব চালাচ্ছে, এগুলো মনে হয় খুব শীঘ্রই অবসান হতে যাচ্ছে। যে সেনাবাহিনী যদি অপারেশন ক্লিন হার্ট 2টাতে নামে, তাহলে কেউ হয়তো রক্ষা পাবে না। এবং আরেকটি বিষয়, যে আওয়ামী লীগেরও ভয়ের কোনো কারণ নেই, যে ওয়ারেন্ট ছাড়া গ্রেফতার করা হবে না, এমন সিদ্ধান্ত হয়েছে। বৈঠকে সশস্ত্র বাহিনীর নিরপেক্ষতা বজায় রাখার সর্বোচ্চ গুরুত্ব আরোপ করা হয়। যে কোনো রাজনৈতিক প্রক্রিয়ায় অংশ না হয়ে কেবল রাষ্ট্রীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় নিজেদের ভূমিকা সীমাবদ্ধ রাখার বিষয়ে কর্মকর্তারা একমত পোষণ করেন। এই সিদ্ধান্তগুলো চূড়ান্ত অনুমোদনের জন্য শিগগিরই প্রধান উপদেষ্টার কাছে উপস্থাপন করা হবে বলে জানা গেছে। সশস্ত্র বাহিনীর এই নতুন অবস্থান বাংলাদেশের রাজনীতিতে আমরা গত 15 মাসে যে একটা ম্যাসাকার অবস্থা দেখছি, সেখান থেকে উদ্ধার করবে বলে মনে হয়। এবং একই সাথে আওয়ামী লীগকে যে বঞ্চিত করে রাখা হয়েছে, রাজনীতি করতে দেওয়া হচ্ছে না, আওয়ামী লীগ রাজনীতিতে ফিরবে এবং অত্যন্ত দাপটের সাথে ফিরবে। গত 15 মাস আওয়ামী লীগ বাইরে থেকে আওয়ামী লীগের অবস্থান তৈরি হয়ে গেছে। এখন দেখার বিষয়, এটি যদি সত্যি হয়, তাহলে বাংলাদেশের রাজনীতিতে খুব শীঘ্রই ইতিবাচক পরিবর্তন আসবে এবং বাংলাদেশ, এই যে ডুবন্ত বাংলাদেশ, উঠে দাঁড়ানোর একটা চেষ্টা করবে। নির্বাচন হবে, নির্বাচন অবাধ হবে, সুষ্ঠু হবে, নিরপেক্ষ হবে। তবে এখনো বলে রাখি যে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এবং ইউনূসের অধীনে নির্বাচন হবে কিনা সে ব্যাপারে এখন পর্যন্ত আমার $1 বিলিয়ন কোশ্চিন আছে। এমন আভাসও আছে যে ইউনূসের অধীনে নির্বাচন হবে না। এখন আমাদের এই সব কিছু দেখতে হলে অপেক্ষা করতে হবে। আমরা নিশ্চয়ই অপেক্ষা করব। হ্যালো, আসসালামু আলাইকুম চাচা। চাচা চাচা একটু সময় হইব নি চাচা? চাচা ওই একটা গুরুত্বপূর্ণ ইস্যু লইয়া কথা বলতে চাই। হ্যাঁ মানে যুদ্ধ মানে ওই যে ভারত তো হেদের চিকেন নেক নিয়ে খুব চিন্তিত। আরে বাপরে, কবে কি হয়ে যায়। পাকিস্তানের সেনাবাহিনীর লোকজন বাংলাদেশে আনাগোনা বাড়িয়ে গেছে, বুঝছো নি? ভারত উদ্বিগ্ন এবং ভয়ে আছে। ওরা ওই চিকেন নেকের আশেপাশে ওদের সামরিক ঘাঁটি তৈরি করছে। মানে চিন্তিত তো ওই জন্য। আচ্ছা এখন যে ভারত যদি কখনো, ওরা তো এখানে ঘাঁটি করছে, পাকিস্তানও বাংলাদেশে আসে, পঞ্চগড় গেছিল, সার্জি সালামের এলাকা, গেছে। আচ্ছা তোমার কাছে এখন যেটা কইতে চাই, যে একটা যুদ্ধ মধ্যে যদি লাগি যায়, মানে বাংলাদেশ থেকে সবাই চাইতেছে তো, যুদ্ধ যদি লাগে, ভারতও যেভাবে প্রস্তুতি নিচ্ছে, আমরা তো রেডি থাকতে হইব। আমরা রেডি থাকতে হইব না। আমরা তো কই এলাইছি 7 সিস্টার টিস্টার এগুলো দখল করে এলাম। আমাদের ওই সেনা কর্মকর্তা হয়েছে 7 দিনের মধ্যে কলকাতা দখল করা, তাহলে পুরো ভারত দখল করতে আমাদের হয়তো মাসখানেক লাগবে। আচ্ছা তাহলে যুদ্ধের একটা পরিকল্পনা যদি বাংলাদেশ থেকে শুরু করতে হয়, তাহলে কিভাবে কি করতে হইব, কে দায়িত্ব পালন করতে পারে, একটু কি আইডিয়া দিবে তুমি? কি যুদ্ধ পরিচালনা? আচ্ছা আমি একটা কথা কই, নাম প্রস্তাব করি তোমারে। ধরো আমাদের প্রধান উপদেষ্টা, উনি তো বলছেন 7 সিস্টার টিস্টার নিয়ে যত ঝামেলা, উনি কইছে তোমার তো একটা পরিকল্পনা আছে, তাহলে ওনার পথটা কি হতে পারে? মানে যুদ্ধ যদি লেগেই যায়, কারণ আমাদের প্রস্তুতি নিতেই হতো। ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টার নেতৃত্বে একটা শক্তিশালী সামরিক ইউনিট, কি ডক্টর ইউনূস সাহেব হতে পারে হোল যুদ্ধ পরিকল্পনার প্রধান ব্যক্তি। আচ্ছা কোন দিক থেকে কিভাবে কোন আক্রমণটা শুরু হইব ডক্টর? আচ্ছা তুমি ডক্টর ইউনূস সাহেবের কথা কইলা, উনি কি যুদ্ধক্ষেত্রে ঝাঁপাই পড়বো নাকি না? আচ্ছা উনি মনিটর করবো। মানে যুদ্ধ পরিচালনা করবো, কমান্ড দিবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তারপরে ধরো আমাদের হাসনাত আব্দুল্লাহ সাহেব, ওই যে দক্ষিণাঞ্চলের প্রধান এনসিপির, উনি কি আচ্ছা উনি সেনা প্রধান, মানে
সেনাপ্রধান থাকলে ভালো হইব। ও যুদ্ধকালীন সময়ের সেনাপ্রধান। আচ্ছা 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 আচ্ছা, তাহলে এই হাসনাত আবদুল্লাহ সাহেবের নেতৃত্বে কি হবে, মানে কুমিল্লার ওই দিক দিয়ে ভারতকে অ্যাটাক করা। ও ভারত তো বড় তো চতুর্থ মানে, আচ্ছা আচ্ছা আচ্ছা, ও মাই গড, বড় ভালো। আচ্ছা হাসনাত, আচ্ছা ওই যে আমাদের ইয়ে আছে না এনসিপির আরেকজন আছে না পঞ্চগড়ের দিকে, চিকেন নেক তো তার বাড়ির কাছে, সাজিস আলম ওনার পদটা কি হতে পারে চাচা? মেজর জেনারেল। আচ্ছা মেজর জেনারেল, তাহলে উনি ও প্রধান শীর্ষ ব্যক্তি, মানে ডক্টর ইউনূস সাহেবের কমান্ড সে পালন করবে, যে চিকেন নেক দিয়ে যাতে ওই দেশের সৈন্য যাতে কোনো রকমই ঢুকতে না পারে। হ্যাঁ এইটা ভালোই, কারণ ওখানকার ভৌগোলিক অবস্থান পঞ্চগড়ের আশেপাশে কোথায় কি আছে, চিকেন নেক দখল করতে হতো। হ্যাঁ ওই সাজিস আলম পারবে চাচা, গাড়ির বহর নিয়ে যাইব। আর পঞ্চগড়টা জানা আছে না সব কিছু। আচ্ছা ঠিক আছে চাচা, ওই যে আর ইয়ে আছে না, ওই যে আসিফ মোহাম্মদ সজীব ভূঁইয়া, উনি কি ব্রিগেডিয়ার জেনারেল? ব্রিগেডিয়ার জেনারেল আসিফ মোহাম্মদ সজীব ভূঁইয়া, বীর বিক্রম। ও মানে বীর বিক্রম কেন চাচা? ও বীর বিক্রম হলো উনি এখন আবার অস্ত্রের প্রশিক্ষণ দেওয়াচ্ছে, আবার ওই যে ওই সময় যদি পতন না হইতো সশস্ত্র সংগ্রাম। আচ্ছা না বীর বিক্রম হলে ঠিক আছে, উনি কুমিল্লা দিয়ে প্রবেশ করব, মানে ভারতকে নাকানি সুপানি খাওয়াই দিতে হইব। আচ্ছা কুমিল্লা দিয়ে উনি, হ্যাঁ কুমিল্লা, ঠিক আছে চিফের মানে চিফ ও সব কিছু চিফ, আমাদের প্রধান উপদেষ্টা, হ্যাঁ বিশ্বের 50তম প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্ব। ওই ভয়ই তারা ভয় পেয়ে যাবে। ভারত যদি শুনে যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যুদ্ধ পরিকল্পনা সাজাইতেছেন সালতানাত দখলের জন্য, মানে সালতানাত কিভাবে সাজাবেন। হ্যাঁ আচ্ছা কাফেলা নিয়ে কোথায়, আচ্ছা ওই যে মাহফুজ আলম সাহেব রয়েছে তো, মাহফুজ আলম তথ্য উপদেষ্টা, উনি কি হতে পারে? শুরা প্রধান, খেলাফত কায়েমের অন্যতম পুরোধা। ও আচ্ছা মানে খেলাফত মানে বাংলাদেশ ভারত সহ খেলাফত কিভাবে কায়েম করবে, উনি ওই প্রধান উপদেষ্টার সাথে মানে ডক্টর ইউনূস সাহেবের সাথে সবসময় যোগাযোগ রাখবে সার্বক্ষণিক। আচ্ছা এটা কিন্তু ভালো হবে চাচা। আচ্ছা ওই যে তোমার একটা কথা কই, ওই যে এক লেফটেন্যান্ট জেনারেল কইছে না, মেজর জেনারেল ফজলুর রহমান, ALM ফজলুর রহমান, ওই যে বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত কমিশনের যিনি চেয়ারম্যান, উনি কইছে না 7 সিস্টার মানে ভারত পাকিস্তান যদি লড়াই হয়, ভারত যদি পাকিস্তান আক্রমণ করে, তাহলে বাংলাদেশ যেন 7 সিস্টারটা নিয়ে নেয়। ওনার ভূমিকাটা কি হবে? ওনার তো একটা পরিকল্পনা আছেই। হ্যাঁ আচ্ছা ও মানে পুরো 7 সিস্টারের দায়িত্বটা থাকবে ফজলুর রহমান সাহেবের। আচ্ছা যেহেতু তার বাপরে বাপ, না উনি পারবে চাচা। আচ্ছা আর ওই যে একবার এক অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা কইছিল না যে আমরা 4 ঘন্টার মধ্যে কলকাতা, এত ওনার ভূমিকা কি 4 ঘন্টা? উনি প্ল্যানিংয়ে থাকবেন যে পুরো ভারত দখল করতে কয় ঘন্টা লাগবে। হ্যাঁ তাহলে উনি হিসাব করতে পারবে, কলকাতা যদি 4 ঘন্টা হয় তাহলে হ্যাঁ কতগুলো প্রদেশ আছে সেই অনুযায়ী উনি যোগ বিয়োগ করে ফেলাবে। আচ্ছা ঠিক আছে আচ্ছা তাহলে আমাদের অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা যারা আছে তাদেরকে কিভাবে কাজে লাগানো যায়? অবসরপ্রাপ্ত 2 জন আছে, একজন নারী একজন পুরুষ। হ্যাঁ পুরুষ হলেও আসিফ নজরুল সাহেব, হ্যাঁ উনি লেফটেন্যান্ট জেনারেল ছিলেন অবসরপ্রাপ্ত। ওনাকে প্রধান সমন্বয়কারীর সাথে রাখতে হবে, মানে ডক্টর ইউনূস সাহেবের সাথে থাকবেন উনি। কখন কি পরিকল্পনা। আচ্ছা চাচা আরেকটা কথা কই, ওই যে আমাদের আরেকজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আছে নারী, উনি হচ্ছেন ওই যে সৈয়দা রেজওয়ানা হাসান। উনি কি করবেন? ওনার কি দায়িত্ব দেওয়া যায়? কি পাক জেনারেল, পাকিস্তানের সাথে সার্বক্ষণিক যোগাযোগটা উনি রক্ষা করবেন। আচ্ছা
তাই উনি যোগাযোগ রক্ষা করলো পাকিস্তানের সাথে, কিন্তু অবহিত করবো কাকে? সরাসরি প্রধান মানে চিফকে না। আচ্ছা, তাহলে ইয়েকে ডক্টর আসিফ নজরুলকে আগে জানাবে, ও আসিফ নজরুল সাহেব আবার প্রধান উপদেষ্টাকে জানাবে। হ্যাঁ, এখানে সেনা প্রধানের ভূমিকা কি? মানে হাসনাত আবদুল্লাহ তাইলে এখন কি উনি তো ফিল্ড মার্শাল, মানে পুরো যুদ্ধ বহর নিয়ে রওনা দিবে। আচ্ছা 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 আচ্ছা, ট্যাঙ্ক বহরের প্রধান হিসেবে কে থাকবে? না, আমি দু একটা নাম প্রস্তাব করি। একটা হইল ওই যে নাহিদ ইসলাম, আহ্বায়ক যিনি এনসিপির, হ্যাঁ, আর হইলো আক্তার হোসেন। তাহলে ট্যাঙ্ক বহরের প্রধান মানে 9 ডিভিশনের মতো আর কি। ও, নাহিদ ইসলামকে ট্যাঙ্ক এপিসি এগুলোর দায়িত্ব দিচ্ছি। আচ্ছা আচ্ছা, ওই যে আক্তার হোসেন যিনি হ্যাঁ, আক্তার হোসেন হইল কি সদস্য সচিব যিনি, উনি কি করবে? শরিয়া প্রধান না, ঠিক আছে, ওই যে উনি হ্যান্ডশেক, হ্যাঁ, শরিয়া প্রধান, ঠিক আছে চাচা, ঠিক আছে। আচ্ছা চাচা, আরেকটা কথা কই, ব্যারিস্টার ফুয়াদ আছে, বিজ্ঞানী ইব্রাহিম হুজুর তো কইছে যে ভারত দখল হয়ে যাবে 5-10 বছরের মধ্যে। এখন ইব্রাহিম হুজুর তাহলে কি করতে পারে? বিজ্ঞানী মুফতি ইব্রাহিম হুজুর, হ্যাঁ, উনি ভারত দখল বিষয়ক উপদেষ্টা হিসেবে সার্বক্ষণিক চিফের সাথে, মানে প্রধান উপদেষ্টার সাথে যোগাযোগ সমন্বয় করবে। মামুনুল হক সাহেব থাকতে পারে এখানে, মামুনুল হক, গাজওয়া হিন্দ, তারেক মনোয়ার, আমির হামজা। উনি যদি ট্রাস্ট করে ওদেরকে তাহলে রাখতে পারে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ব্যারিস্টার ফুয়াদ ওই যে ক্যান্টনমেন্ট উড়ে দিব, ভারতীয় এখান দিয়ে সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ এদের নেতৃত্বে যুদ্ধ শুরু হইব, নাহিদ ইসলাম ট্যাঙ্ক বহর মুভ করবো, এখান দিয়ে ব্যারিস্টার ফুয়াদ যাইয়া ভারতের ক্যান্টনমেন্ট উড়ে দিব। আচ্ছা 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 আচ্ছা, ওই যে ইনকিলাব মঞ্চের হাদি আছে না, হাদি তো কইছে ঈদ বালি খুইলা লই আইব ক্যান্টনমেন্টের, এটা কি ব্যারিস্টার ফুয়াদের সাথে হাদি থাকতে পারে? তাহলে ভাঙতে সুবিধা হবে ভারতীয় ক্যান্টনমেন্ট। আরে বাপ রে বাপ, চাচা তোমার ওই যে প্রিয় ডাক্তার তাসনিম জারার কথাটা একটু কইলে না, একটু মানে তারে কোন পোস্ট দেয়া যায়? এয়ার ভাইস মার্শাল, ও বিমান আক্রমণে, আচ্ছা তাহলে বিমান আক্রমণে যদি ডাক্তার তাসনিম জারা যায়, আচ্ছা ওর আবার হাইট টাইট একটু মিলবে কিনা? চাচা যুদ্ধক্ষেত্রে এত কিছু দেখে না। আচ্ছা আচ্ছা, তাসনিম জারার নেতৃত্বে হ্যাঁ বিমান বাহিনী মুভ করলো, ঠিক আছে, মুভ করলো, হ্যাঁ চাচা, এয়ার ভাইস মার্শাল। আচ্ছা চাচা, মানে আমরা তো মানে স্থলপথ, নৌপথ, আকাশপথ সর্বদিক দিয়ে আক্রমণ করতে চাই, তাহলে হ্যাঁ নৌপথে কি থাকবে? হ্যাঁ ঠিক হয় না এটা এখন, কারা দেয়া যায়? তোমার কিছু একটা কও না তুমি, হ্যাঁ আচ্ছা আচ্ছা, নৌপথটা তুমি চিন্তা করো, নৌপথটা তাহলে কারা দেয়া যায়? এটা ভাবতে হবে চাচা। আচ্ছা চাচা, ওই যে এত কিছু এখান দিয়ে আম, তারেক, নুরু এরা থাকতে পারে, এরাও তো একটা, হ্যাঁ এদেরকে অক্সিলারি ফোর্স হিসেবে রাখা যায়। আচ্ছা, তো পুরো বহরের তাইলের নেতৃত্বে থাকবে কি সেনাপ্রধান, মানে হাসনাত আবদুল্লাহ, তার সেকেন্ড ম্যান থাকবে সারজিস আলম, ব্রিগেডিয়ার জেনারেল আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তাহলে কি চতুর্দিক থেকে, ভারতের চতুর্দিকে আক্রমণ আমরা শুরু করবো না? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা চাচা, ওই যে নৌপথটা তুমি একটু ঠিক করো, তাহলে একটা কৌশলগতভাবে তো আমরা পিছিয়ে যাইতেছি, মানে আকাশ স্থল শুরু হইল, কিন্তু নৌপথে তো লাগবে, ওখান থেকে যদি 7 সিস্টারের দিকে আগানো যায়, নৌপথটা কি করা? কি নাসিরুদ্দিন পাটোয়ারি? আচ্ছা আচ্ছা, মন্দ না নাসিরুদ্দিন পাটোয়ারি হলে হ্যাঁ ভালো হবে, হ্যাঁ এটা ঠিক আছে চাচা, চলে কাফেলা। তাহলে খেলাফত কায়েম করা, সালতানাত পুরো আকাশপথ স্থলপথ মনিটর করবে কি আমাদের প্রধান উপদেষ্টা? আচ্ছা চাচা, ওই যে ইয়ের ভূমিকাটা কি হবে? শফিকুল আলম সাহেব, আমাদের প্রেস সচিব, ইন্টারন্যাশনাল চ্যানেলগুলোকে হাতে রাখা, মানে
যুদ্ধে আমরা কে কোন দিকে যাচ্ছি বা কি হইতেছে ওইটা ইন্টারন্যাশনাল চ্যানেলগুলোকে ব্রিফ করা, তো এটা ঠিক আছে, এটা ঠিক আছে চাচা। হ্যাঁ, তাহলে একটা তো ভালো লক্ষণ চাচা, মানে আমরা যুদ্ধ যদি লেগেই যায় চাচা, তাহলে আমাদের এই টিমটা যদি রেডি থাকে, হ্যাঁ মূল ফোর্স তো আমাদের দরকারই নেই। তাইলে জুলাই যুদ্ধে আরো যারা আছে ওদেরকে প্রশিক্ষণটা তো হচ্ছে বিকেএসপিতে। তাহলে চতুর্দিক থেকে আক্রমণ, আরে চাচা চাচা ভালো ভালো হয়, ভালো হয়, ভালো হয়। আচ্ছা, রিজওয়ানা আপার ইয়েটা একটু কম হয়ে গেল না, মানে ভূমিকাটা? সরাসরি যদি প্রধান উপদেষ্টা প্রধান যোদ্ধার সাথে বীর